নমস্কার। আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন লেখিকা জয়িত্রী রায় রহমানের কলমে একটি গল্প, পাহাড়ি আতঙ্ক। আজকের গল্প পাঠ এবং একটি বিশেষ চরিত্রে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে বর্ণিশা, সৌরিন ও অমিত। শব্দ সংযোজন ও আবহ নির্মাণে অমিত। শুরু হচ্ছে থ্রিলিং থার্সডের আজকের নিবেদন, লেখিকা জয়িত্রী রায় রহমানের কলমে পাহাড়ি আতঙ্ক। আহা, পূর্ণিমা। পাহাড়ের গা বেয়ে চুঁইয়ে পড়ছে জোছনা। 2 শতাব্দী প্রাচীন মেটে মঠের মেঝে পাতা পুরো গরম গালিচা কম্বলের বিছানাতে শুয়ে আছি। জানালার কাঁচের ওপারে দেখতে পাচ্ছি জ্যোৎস্না গলে গলে ঝরে পড়ছে পাহাড়ি ঝর্ণার রূপালী জলে। ঘরের ভিতরে প্রবেশ করছে রজতাভ পূর্ণিমা। প্রার্থনা বেদির সামনে জ্বলছে সাদা জমাট বাঁধা মাখনের দ্বীপ। অনেক আগে জ্বলে গিয়ে ছাই হয়ে যাওয়া ধূপের মঙ্গল ঘ্রাণ এখনো এই মঠ আর এই ঘরকে আবৃত করে রেখেছে। শরীর ভীষণ দুর্বল। জ্ঞান বুদ্ধি পঞ্চ ইন্দ্রিয় এখনো আকস্মিক আতঙ্কের ঘোর সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারেনি। হো, আজ পূর্ণিমা নয়, পূর্ণিমা ছিল গতকাল, বুদ্ধ পূর্ণিমা। তবে আজও চাঁদকে দেখে মনে হচ্ছে যেন আজকেও পূর্ণিমা। আমি রণদীপ। হ্যাঁ, ধীরে ধীরে সব মনে পড়েছে, কিন্তু যুক্তিতর্কের ভিত্তিতে আজন্ম লালিত মনটা এখনো বিশ্বাস করে উঠতে পারছে না গত পূর্ণিমার রাত থেকে আমার সঙ্গে যা যা ঘটে গেছে। আমি রণদীপ, ট্যুর ট্রাভেলসের ব্যবসা। বাঙালির ব্যবসা হয় না, এই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছি আমার নতুন প্রজেক্ট লঞ্চ করে। প্রজেক্ট হন্টেড ডেস্টিনেশন। অফবিট ডেস্টিনেশন এখন পুরনো, নতুন হলো হন্টেড ডেস্টিনেশন। ইনস্টা আর এফবির সমস্ত পেজগুলোতে আর নানান গ্রুপে এখন শুধুই আমার চর্চা। সে যত নেগেটিভই হোক না কেন, এঁদো পচা অনামি অজানা পাণ্ডববর্জিত গ্রামগঞ্জ, শহর শহরতলি, পাহাড় সমুদ্র, নদী মরুভূমি জঙ্গল, মানে এক কথায় টোপোসিটির সমস্ত রকম ল্যান্ডস্কেপ আর তার সঙ্গে ভুতুরে গা ছমছমে ভাব। বাঙালির কথায় যাকে বলে জমে ক্ষীর। সেদিন শিলিগুড়ি থেকে বিজনেস পার্টনারের গাড়ি নিয়ে পাহাড়ে চলে এলাম। সব সেরে যখন রওনা দিলাম নতুন গা ছমছমে লোকেশনের খোঁজে, তখন পাহাড়ে রাত নেমে এসেছে। দার্জিলিং, কার্শিয়াং বা কালিম্পং নয়, তার আগেই মোড় ঘুরে এগিয়ে যাই। না থাক, সেই পথের হদিশ আপাতত কাউকে দেব না। বাইরে পূর্ণিমার জোছনায় অপরূপ দেখাচ্ছে চেনা চা বাগানকে, বহুবার দেখা পাইন বনকে। চা বাগানের পর পাইন বন, পাইন বনের পর চা বাগান। যত দেখছি তত যেন দেখার তৃষ্ণা বেড়েই চলেছে। স্মার্ট ওয়াচ বলছে এখন রাত প্রায় 8টা। তবে পাহাড়ের স্বল্প পরিচিত এই রাস্তাতে এটা অনেকটাই রাত। দৃশ্য যতই ভালো লাগুক, সারা রাত তো আর গাড়ি চালানো যায় না। সামনে কোনো গ্রাম এলেই রাতে মাথা গোঁজার ব্যবস্থা করতে হবে, নয়তো ভুতুরে জায়গা খুঁজতে গিয়ে নিজেই এই ঠান্ডায় টেসে গিয়ে ভূত হয়ে যাব। সামনে দেখি একজন মহিলা হাত নাড়ছে, নিশ্চয়ই লিফট চাইবে। मदद चाहिए क्या? सामने गांव के आगे तक छोड़ सकते हैं? ओके, प्लीज कम। पीछे के सीट पे बैठ जाइए। পিছনে বসতে বললাম, তাও সে ঘুরে এসে পাশের সিটে বসল। কেন রে বাবা, উপকার করতে গিয়ে আবার মিটু কেস খাবো না তো? না না, পাহাড়ি মানুষেরা সিধে সাদা হয়, ওসব কিছু হবে না। চালিয়ে দিলাম গাড়ি। इतने रात को अकेली आप जंगल में क्या कर रही थी? मैं हकीम हूँ। हाकिम? डॉक्टर? आप डॉक्टर हो? जड़ी बूटियों से इलाज करती हूँ। ওই জঙ্গলে, মানে उस जंगल में किसका इलाज करने गई थी आप? আপনি বাঙালি? আমি বাংলা বুঝি, বলতেও পারি।
थोड़ा थोड़ा। ओह अच्छा। जंगल में एक बूढ़ा दादा दीदी रहते हैं। बीमारी का खबर मिला तो आए थे। असु दिलम खाना बना के खाना खिलाया। रात हुए गलो, शाम को आए थे। एक तो बीमार, ऊपर से बूढ़े, कैसे छोड़ के आ जाते। তাই খানা খাইয়ে এলাম। মনে মনে ভাবলাম, সত্যি তাই, কঠিন রুক্ষ পাহাড়ের কোলে এমন সহজ মানুষগুলো থাকে, তাই হয়তো পাহাড় কঠিন হলেও এত সুন্দর। সামনে গ্রাম, আজকের রাতটা আপনাদের গ্রামে থাকার কোনো ব্যবস্থা প্লিজ যদি করে দেন। আমার বাড়ি গ্রামে নয়, गांव से पहले जहाँ जंगल खत्म होता है वहाँ पे घर है मेरा। ও মানে রাতে থাকার জায়গা? अपने मेरे घर में रह लीजिए, আমি একা থাকি। না ঠিক আছে, গ্রামে নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। না, হবে না, ঘাবড়াইয়ে মা। আমার বাড়িতে আলাদা ঘর আছে, থাকতে অসুবিধা হবে না। জানি না কেন আমি ওর প্রস্তাবে এক কথাতে রাজি হয়ে গেলাম। আসলে অদৃষ্টের টানকে কেই বা উপেক্ষা করতে পেরেছে। তোমার নাম কি? ও সরি, আপনার নামটা? লুমো। তুমি আমায় তুমি বলতে পারো। গাড়ি চালাতে চালাতে কতটা পথ এগিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। এক জায়গায় লুমো হাত দেখিয়ে বলল, গাড়ি ওখানে দাঁড় করাও, একটু ভেতরে গেলেই আমার বাড়ি। গাড়ি যাওয়ার রাস্তা নেই বুঝি? না। অগত্যা গাড়ি থামিয়ে লুমোর পিছন পিছন চলতে লাগলাম। খুব সাধারণ একটা কাঠের বাড়ি লুমোর। ঘরে ঢুকে সে ল্যাম্প চালালো। এখানে কারেন্ট নেই। পাহাড়ি গ্রাম ঘুরতে এসেছো আর তোমার শহরের আরাম খোঁজ করছো? না মানে এখন তো কারেন্ট সব জায়গায়। আমার কথার উত্তর না দিয়ে লুমো অন্য ঘরে ঢুকে গেল। আমি বেশ কিছুক্ষণ বসে রইলাম। কোথায় শোবো, বাথরুম আছে নাকি জঙ্গলেই সারতে হবে, কিছুই বুঝতে পারছি না। এসব নানান সাত পাঁচ চিন্তা করতে করতে যখন একটু উসখুস করছি, ভাবছি লুমোকে ডাকি, তখন লুমো নিজেই বেরিয়ে এলো। আও, হাত মুখ ধোলো। বাবা, বাঁচলাম। ল্যাম্পের আলোর আলো আঁধারিতে বুঝতে পারিনি এই ঘরের পিছন দিকে একটা দরজা আছে। সেই দরজা দিয়েই লুমো আমায় হাত মুখ ধোয়ার জায়গাতে নিয়ে গেল। দেখলাম একটু আড়াল করে রাখা একটা জায়গা, মনে হয় ওখানেই কাজ সারতে হবে। কালো কুচকুচে বালতিতে জল তোলাই ছিল। বালতির জল চোখে মুখে দিয়ে বললাম, উফ, বরফ। পানি বহুত ঠান্ডা হ্যাঁ। হ্যাঁ, জমে গেলাম একেবারে। ঘরে ফিরে একটা শোয়ার জায়গা দেখিয়ে দিল লোমো। দেখেই মনে হলো বেশ গরম ও নরম। খেয়াল করিনি লুমো কখন চিনেমাটির বড় এক বাটি স্যুপ নিয়ে এসেছে আমার জন্য। বলল, पी लो, ताकत मिलेगी, ठंडी का एहसास नहीं होगा। আমি বিনা বাক্য ব্যয়ে স্যুপের বাটি হাতে নিয়ে চামচে করে স্যুপে চুমুক দিলাম। লুমোর হাত থেকে বাটি নেওয়ার সময় ওর হাতটা আমার হাত ছুঁয়ে গেল। একবার মনে হলো ওর হাতটা কেমন যেন পিচ্ছিল সাথে। তারপর ভাবলাম জল টল ঘেঁটে স্যুপ তৈরি করেছে তো, তাই হয়তো ভিজে গেছে। তুমি খাবে না? না, আমি বুড়া দাদা দাদির বাড়িতেই খেয়ে নিয়েছি। আরে শুধু শুধু এসব করতে গেলে, একটা তো রাত কাটানো মাত্র। এসব আয়োজন করছো জানলে আমি বারণ করতাম। বললাম ঠিকই, কিন্তু মনে মনে বেশ খুশি হয়েছি। লুমো চলে গেল অন্য ঘরে, আর আমিও আশ্রয় নিলাম বিছানার গরমে। অনেকটা রাস্তা এক টানা ড্রাইভ করে ক্লান্ত ছিলাম, তাই শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। কতক্ষণ হয়েছে জানি না, কিন্তু ঘুম ভাঙতে বুঝতে পারলাম সকাল হয়েছে। ঘরের পিছনের দরজা দিয়ে বাইরে বেরোলাম। পরিবেশটা গা ছমছমে, চারিদিকে ঘন পাইন জঙ্গল। কোথাও কিছুই নেই, লুমোকেও কোথাও দেখলাম না, শুধু চারিদিকে ঘন পাইনের জঙ্গল। পাইন গাছের মাথা দেখা যায় না, ঘোলাটে মেঘে ঢেকে গেছে পাইন গাছের মাথাগুলো। সূর্যের আলোর যেন এখানে প্রবেশ নিষেধ। যেটুকু আলো তা যেন চুরি করে ঢুকেছে। চারিদিক ঘোলাটে,
লুমোর বাড়ির এই দিক থেকে একটা লেক দেখতে পাচ্ছি, তবে লেকটার বেশিরভাগটাই ঘন কুয়াশাতে ঢাকা। এই জঙ্গলটা ভারী অদ্ভুত, কোনো পাখি, কোনো পশু, পোকামাকড় কিছুরই কোনো আওয়াজ নেই, শুধু একটা প্রাণহীন শোঁ শোঁ করে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের মন কেমন করা একটা আওয়াজ। হাতের স্মার্ট ওয়াচটা কি রাতারাতি খারাপ হয়ে গেল? অথচ এটা খারাপ হওয়ার তো কথা নয়, একদমই নতুন। ফোনের টাওয়ার নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে 7 মাস চিন্তা করছি যে এসব কি হচ্ছে। হঠাৎই চমকে দেখি কখন যেন লুমো এসে দাঁড়িয়েছে আমার পিছনে। नींद अच्छी आई? ওহ, তুমি? চমকে গেছি। আসলে চারিদিকটা এত নির্জন। হ্যাঁ, আচ্ছা আই। नाश्ता कर लो। আরে না না, ওসব আবার কেন? তুমি যা করলে, কাল রাতে আশ্রয় না দিলে কি যে মুশকিলে পড়তাম। আর কষ্ট দেব না, এবার আমি আসি লুমো। তুমি যেতে পারবে না। ওর এই কথাতে আমার বিরক্তও লাগে, আবার রাগও হয়। যেতে পারবো না মানে? बहुत तूफान आएगा। তুমি কবিরাজির সঙ্গে সঙ্গে ওয়েদার ফোরকাস্টও করো নাকি? আমার কথা শেষ না হতেই মুখের হাসি মুখেই মিলিয়ে গেল। শোঁ শোঁ বাতাস বদলে গেল তুফানি ঝঞ্ঝায়। ঘোলাটে মেঘ মুহূর্তে রূপ নিল কালো বজ্রবিদ্যুতের দানবের। আকাশ ভেঙে নামল বৃষ্টি। দৌড়ে আমরা ভেতরে ঢুকলাম, কিন্তু এমন মুষলধারে বৃষ্টি যে ততক্ষণে ভিজে গেছি। লুমো আমাকে গা মোছার জন্য একটা তোয়ালে দিয়ে ভিতরে চলে গেল, নিজের ভেজা কাপড় জামা ছাড়তে। আমি মাথাটা মুছে নিলাম। গায়ের জামা ভিজে গেছে, সঙ্গে কোনো কাপড়ও নেই, কারণ পিঠের ব্যাকপ্যাকটা গাড়িতেই ফেলে এসেছি। বেশ ঠান্ডা লাগছিল। লুমো হঠাৎ ভিতর থেকে বেরিয়ে এসে সামনে যখন দাঁড়ালো, তখন মুহূর্তে সব চেতনাবোধ যেন মিলিয়ে গেল আমার। শুধু একটা অনুভূতিই কাজ করছিল, এমন অপরূপ সৌন্দর্য কাল থেকে চোখে পড়ল না কেন? লুমো ওদের পাহাড়ি সাজে সেজেছে, ওদের বিশেষ জামা পরেছে। জামাটাকে মনে হয় বক্কু না বক্ষু এমন কিছু একটা বলে। কালচে চকচকে শ্যাওলা রঙের চায়না সিল্ক কাপড়ের জামা, তাতে নানান কারুকার্য আঁকা। গলার পাশ দিয়ে একটা কালো রঙের কলার নেমে গেছে, তাতেও কিছু আঁকা আছে আর লেখা আছে। গলায় একটা চকচকে কালো পাথরের মালা ঝুলছে, যাতে একটা বড় লাল লকেট। তার মাথার চুল ভেজা আর সম্পূর্ণ খোলা। কালো রেশমের মতো চুল কোমর ছাড়িয়ে হাঁটু পেরিয়ে নেমে গেছে মেঝে অবধি। চুল ভেজা, লুমো ভেজা। ভেজা গায়ের মতো ওর গা চকচক করছে। তার কথাতে আমার চমক ভাঙল। কাপড় বদলিয়ে না। লুমোর হাতে কিছু কাপড়, সেগুলো সামনে রেখে লুমো আবার ভিতরে চলে গেল। ওদের দেশীয় কাপড় পুরুষদের জন্য। কিছুক্ষণ পর লুমো আবার খাবার নিয়ে এলো। একদম আটকে গেলাম। कही बात नहीं, तुम यहाँ रह सकते हो। अरे ना, रहने से कैसे होगा? यहाँ पे रहने से काम कैसे होगा? কি কাজ করো তুমি? এই লোকজন ঘুরতে যেতে চায়, আমি তাদের ঘোরাঘুরির থাকার সব ব্যবস্থা করে দিই আর কি। डरा बैनी जगह तलाश रहे हो? তুমি কেসে পাতা? তুমি তো বললে যে তুমি একা থাকো, তাহলে এই ছেলেদের পোশাকটা কার? ততক্ষণে আমি সেই পোশাকগুলো পরে নিয়েছি। লুমো আবার আমার প্রশ্ন এড়িয়ে গেল। নিজের ভেজা কাপড়গুলো নিয়ে ঘরের আরেক দিকে টাঙানো দড়িতে মেলতে লাগলো। सब गीला गीला रहते हैं, कुछ नहीं सूखेगा। তুমি একা থাকো, তোমার ভয় করে না? कैसा डर? বাহ, ক্যাসা ডার। তোমার বাড়িটাই তো কেমন একটা নিঝুম গা ছমছম পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে। बचपन से यही पली भरी हो, किस चीज से डर? এই জায়গা আমার মায়ের মতো, আবার এই জায়গার মাও আমি। মানে? পাছে লুমো কিছু মনে করে তাই দ্রুত কথা পাল্টে দিলাম। আচ্ছা ছাড়ো, তোমার জায়গা বহুত সুন্দর। দেখলাম যে এই জায়গায় নতুন ডেস্টিনেশন সেট করলে মন্দ হয় না, তাই ওকে চটিয়ে কাজ নেই। আচ্ছা, তোমার কোনো প্রতিবেশী নেই? মতলব কই পড়োশি?
না, এই জঙ্গল আমার। একা একা থেকে থেকে মেয়েটার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা শোনো, এই জঙ্গলে আমি ক্যাম্পিং করাতে চাই। কিছু লোকের টিম আছে, তারা এমন জায়গায় ক্যাম্পিং করতে আগ্রহী, কিন্তু তোমার কিছু হেল্প লাগবে। মদত? জি মাদাত। আসলে এখনকার শহরে লোকজন ওই ভুতুরে এক্সপিরিয়েন্স ভীষণ চায়, তাই তোমার এখানের পরিবেশটা বেশ হবে আর কি, সেটাই ভাবছিলাম। पर यहाँ पे कोई खराब चीज नहीं है। হ্যাঁ সে আমি জানি, ওসব সেট আপ আমি রেডি করে নেব। তুমি আমাকে একটু শুধু সঙ্গ দেবে এই সিচুয়েশনটা তৈরি করতে। ও আমি অনেক করেছি, নির্ভেজাল সাদামাটা জায়গাকে একেবারে ভয়ের জমপুরি বানিয়ে ফেলেছি। তোমারও একটা ভালো লাভ থাকবে, আমি কথা দিচ্ছি। और अगर कुछ उल्टा हो गए तो? আরে কিছু হবে না, লোকাল মাথাদের সব বাইককে সেটিং করে ফেলবো। নাস্তার সঙ্গে যে হালকা রঙের চায়ের মতো পানীয় দিয়েছিল, সেটা খেয়ে কিনা জানি না, আমার আবার ঘুম ঘুম পেতে লাগলো। কথা বলছি ঠিকই, কিন্তু সমানে হাই তুলে যাচ্ছি। কথা বলতে বলতে এক সময় আমি ঘুমিয়ে পড়লাম। দেখুন, আমাকে মিথ্যে সন্দেহ না করে রণদীপকে খুঁজে বের করুন। আমাদের কাজ আমাদের করতে দিন, সহযোগিতা না করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আমি কি সহযোগিতা করছি না? রণদীপ যেদিন আমার গাড়ি নিয়ে পাহাড়ে যায় তার থেকে আজকে প্রায় 7 দিন হলো। 2 দিন গাড়িটা জঙ্গলের বাইরে রাস্তায় পড়ে আছে। লোকাল লোক স্থানীয় কর্তৃপক্ষকে জানায়, তারপর আরটিও থেকে আমাকে যোগাযোগ করে। খালি গাড়ি ওইভাবে পাওয়া গেছে, গাড়িতে ওর ব্যাকপ্যাকটাও রয়েছে, কোনো কিচ্ছু খোয়া যায়নি। অথচ রণদীপের কোনো পাত্তা নেই, ওকে মোবাইলে কন্ট্যাক্ট করতে পারছি না। গাড়ি নিতে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে ওর কোনো হদিশ পাচ্ছি না, মানে ওকে যেন ট্রেস করাই যাচ্ছে না। তাই এমন অবস্থায় আমি পুলিশ ছাড়া কার দ্বারস্থ হব? আর আপনারা রণকে খোঁজার বদলে আমাকেই সন্দেহ করছেন। দেখুন, এই জেরা করা, আর যেহেতু আপনারা দুজন বিজনেস পার্টনার, তাই অনেক কিছুই সন্দেহের আওতায় চলে আসছে। আর তাছাড়া এগুলো জাস্ট একটা রুটিন ইন্সপেকশন। বেশ, যেটা করার করুন, কিন্তু প্লিজ প্লিজ একটা খোঁজ তো অন্তত বার করুন। একটা আস্ত ছেলে তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। দেখুন, আমরা অলরেডি রণদীপ বাবুর মোবাইল লোকেশন ট্রেস করেছি, আর ওনার লোকেশন লাস্ট দেখা গিয়েছে ওই জঙ্গলের ভিতরে, কিন্তু তারপর আর কিছুই পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে সার্চ পার্টি অ্যারেঞ্জ করুন প্লিজ, কিছু একটা তো করুন। ওর মিসেস অন্তঃসত্ত্বা, ডেলিভারি খুব সামনেই, আমার কাছে ওকে দেওয়ার মতো কোনো উত্তরই নেই। প্লিজ একটা কিছু তো করুন, প্লিজ, আই বেগ অফ ইউ। যখন জ্ঞান ফিরল, প্রচণ্ড ঠান্ডা অনুভব করলাম। লজ্জা নিবারণের জন্য শুধু এক ফালি কাপড় জড়ানো আছে আমার নিম্নাঙ্গের চারপাশে, বাকি শরীরটা অনাবৃত, উলঙ্গ। চেতনা বোধ লুপ্ত হয়নি, বরং আগের চাইতে একটু বেশি সজাগ। আমি এতক্ষণে বুঝতে পারলাম যে আমি ভয়ঙ্কর অতি প্রাকৃতিক কোনো জালে জড়িয়ে পড়েছি। চোখ মেলে দেখলাম আমার চারপাশে কোনো দেওয়াল নেই, মাথার ওপর ছাদ নেই। আমি সেই বেদির ওপর এখনো শায়িত, কিন্তু উন্মুক্ত রাতের জঙ্গলের মধ্যে লেকের ধারে ঠান্ডা বাতাস বইছে। আমার গায়ে এখনো লতাপাতা লেপ্টে আছে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে উঠে বসবার চেষ্টা করলাম। হাতের কনুইয়ে ভর দিয়ে ঘাড় তুলি, কিন্তু আবার শুয়ে পড়ি। পারলাম না। শরীর ভীষণ ক্লান্ত, দুর্বল। কিন্তু হেরে গেলে চলবে না। যে রহস্যময় জালে জড়িয়ে থাকি না কেন, ভয় পেলে এই জাল ছিঁড়ে আর বেরোতে পারবো না। আমাকে যে বাঁচতেই হবে। দেহ মনের সকল শক্তি সঞ্চয় করে উঠে বসবার চেষ্টা করি। এবার সফল হই, কোমর তুলে উঠে বসি। আর ঠিক এরপরেই জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা আমি খাই। নিজের পায়ে ভর দিয়ে বেদি থেকে নিচে নামার চেষ্টা করতেই বুঝতে পারলাম আমার পা আর পায়ের জায়গায় নেই। রাতের আবছায়া চাঁদের আলোয় চোখ তখনও সম্পূর্ণ মানিয়ে ওঠেনি।
নিজের নিম্নাঙ্গ থেকে শুরু করে পায়ের দিকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে থাকে। যে অলৌকিকতাকে কোনো দিন মানিনি, আমার স্পর্শ অনুভূতি আমাকে সেই অলৌকিকতার অতল অন্ধকার গহ্বরে ধাক্কা মেরে যেন ফেলে দিল। আমার পা নেই, তার জায়গায় সাপের শরীরের মতো কোমর থেকে চওড়া হয়ে সরু হতে হতে নেমে গেছে ল্যাজ, সাপের ল্যাজ। সামনে লেকের স্বচ্ছ জলে রাতের আকাশের চাঁদের প্রতিফলন দেখতে পাচ্ছে, আর সেই ক্ষীণ আলোয় নিজের প্রতিবিম্ব। আমি এখন আধা মানব আর আধা সাপ। অলৌকিক গাথার মতো আমার শরীর এখন একজন নাগ মানবের। লাল বর্ণের যে ক্ষয়িষ্ণু চাঁদের আলোয় নিজের ভয়ঙ্কর রূপ দেখলাম, সেই ভাঙা চাঁদ আমাকে অবেদ্য কালো অমাবস্যা এগিয়ে আসার আগাম বার্তা দিয়ে গেল যেন। আমি কি অন্ধকারে ক্রমশ তলিয়ে যাচ্ছি আজীবনের মতো? অমাবস্যা কি আমাকে পূর্ণ গ্রাস করবে, নাকি নাকি আবার আমি পূর্ণিমার আলোর ছোঁয়া পাব? নিজের অপরিচিত অবিশ্বাস্য এই অবয়বকে নিয়ে যে প্রশ্নগুলো তখন আমার মস্তিষ্কের মধ্যে ঝড় বইয়ে দিচ্ছে, যে প্রশ্নগুলো নিজের স্নায়ুতন্ত্রের কার্যকারিতার প্রতি সন্দেহ জাগিয়ে তুলেছে, আমি জানি সেই প্রশ্নের উত্তর আছে একমাত্র লুমোর কাছে। সমস্ত ভয় বিস্ময়কে প্রচণ্ড এক ধাক্কা দিয়ে নিজের ভিতরের বেঁচে থাকার ইচ্ছের শেষ নির্যাসটুকু একত্রিত করে আমি চিৎকার করে ডাকলাম, লুমো, লুমো। নিস্তব্ধ সেই জঙ্গলে শুধু নিজের কণ্ঠস্বর ভিন্ন আর কিছুই শুনতে পেলাম না। মনে হলো আমি নিজের পরিচিত জগৎ, নিজের পরিবার, আমার স্ত্রী, আমার হবু সন্তান, এদের সকলের থেকে দূরে এমন একটা জগতে চলে এসেছি যেখান থেকে হয়তো আর ফেরার রাস্তা নেই, যেখানে আর হারানোর ভয় থাকে না, যেখানে মানুষ হয় হেরে যায় আর না হলে মরিয়া হয়ে ওঠে শেষ পরিণতি দেখবার জন্য। রাগে, ক্রোধে, দুঃখে আমি চিৎকার করি, লুমো, আমি তোমায় সাহায্য করেছিলাম, তোমার এই কুটির তোমার দারিদ্র্যের সাক্ষী। আমি তোমাকে এই অবস্থায় কিছু উপকার করতে চেয়েছিলাম। তুমি প্রতারক, তুমি মানুষ, তুমি একটা খুনি, পিশাচিনী। আমার সমস্ত রাগ দুঃখকে ক্ষণিকের জন্য আবার স্তব্ধ করে দিল চোখের সামনের দৃশ্যাবলী। সামনের লেকে জল থেকে বেরিয়ে এলো সেই নারী মূর্তি, ঠিক যেন ধনুক থেকে দ্রুত বেগে বেরোনো তীর। এই নারী মূর্তির চোখ বন্ধ, মাথার ঘন কালো চুল হাঁটু পার করে নেমে গেছে জলের ওপরে। পরনে সেই পোশাক, যেই পোশাকে আমি শেষবার লুমোকে দেখেছিলাম। হ্যাঁ, চিনতে পেরেছি, কোনো ভুল নেই, এই নারী মূর্তি লুমোর। লুমো আমার দিকে চোখ মেলে তাকাতেই আমার শরীরের উষ্ণতা যেন আরো কয়েক ডিগ্রি কমে গেল। এমন চোখ আমি কোনো দিন কারোর দেখিনি। চোখের সাদা অংশটা নেই, এবং সেটা হালকা আকাশি, ঠিক জলের মতো আকাশি, আর তার মধ্যে বড় বড় চকচকে কালো কুচকুচে দুজোড়া মণি। লুমোর সারা শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে ভীষণ রাগের জ্বলন্ত দাবানলের স্ফুলিঙ্গ। ওর ফর্সা শরীর যেন দগদগে লাল জ্বলন্ত অঙ্গারে পরিণত হয়েছে। এমন ভয়ঙ্কর চেহারা দেখে আমি স্তম্ভিত হয়ে যাই। প্রতারক আমি নই, প্রতারক তুমি, তোমার মতো মানুষেরা। এই জঙ্গল আমার, এই জঙ্গলের পশু পাখি কীট পতঙ্গ সরীসৃপ সবই আমার। মনে আছে বলেছিলাম এই জঙ্গল আমার মা, আবার আমি এই জঙ্গলের মা। সন্তানের ক্ষতি করতে এসেছিলে, তাই তোমাকে তোমার সঠিক শাস্তি দেব। আমার দোষ কি? হ্যাঁ, আমার দোষ কি? তুমি আমার এই সুন্দর শান্তিময় বনভূমিকে মিথ্যে অপবাদে রাঙিয়ে নিজের লোভকে তুষ্ট করতে চেয়েছিলে। জঙ্গল মানুষের ক্ষতি করে না, তোমার মতন লোভীরা বনের সম্পদ লুট করে তছনছ করে দেয় তোমাদের নিজেদের লালসা চরিতার্থ করতে। আমি বেশ বুঝতে পারছিলাম লুমোর সেই চোখ আমার ভিতর থেকে প্রাণের উষ্ণতা শুষে নিচ্ছে, কিন্তু আমি ওর চোখ থেকে
চোখ সরাতে পারছিলাম না। লুমো, লুমো, আমার এই পরিণতি কেন? আমাকে আমাকে আমার আমার নিজের রূপে নিজের আপনজনের কাছে ফিরতে দাও। প্লিজ, প্লিজ, প্লিজ ফিরতে দাও, প্লিজ। নিজের আপনজনের কাছে ফেরা আমিও চেয়েছিলাম, কিন্তু তোর মতো লোভীরা দিয়েছিল কি আমাকে ফিরতে? তোর সব জীবনী শক্তি শুষে নিয়ে আমি অমরত্বের দিকে আরো এক পা এগিয়ে যাব। তোকে ঠান্ডা সরীসৃপে পরিণত করে নিজের গোলাম করে রাখবো। তুই না ইহ জগৎ না পরজগৎ, কোথাও তল পাবি না। অন্তহীন দোদুল্যমান দুই জগতের মধ্যে আটকে থেকে যাবি আমার দাস হয়ে। যখন বাঁচার সমস্ত আশা শেষ, যখন মানুষ পটে ভেসে উঠছে নিজের জীবনের নানা ভালোবাসার দৃশ্য, নিজের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তের কল্পনা দৃশ্য, ঠিক তখনই গ্রহণ কেটে যাওয়ার মতো সমস্ত অন্ধকার কেটে গিয়ে ক্রোধের হুঙ্কার ভেদ করে ভেসে এলো একটা দৃঢ় মঙ্গলবাণী। শান্ত কিন্তু বলিষ্ঠ কণ্ঠের মন্ত্রোচ্চারণ লুমোকে যেন আরো উন্মাদ করে দিল ক্রোধে। লেগের পিছন থেকে একটা বাদ্যযন্ত্রের ধ্বনির সঙ্গে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে এগিয়ে আসছে সেই আশার বাণী। দেখলাম লেকের অপর পাশে এসে দাঁড়িয়েছেন এক ছোট খর্ব আকৃতির সিদ্ধ পুরুষ, একজন লামা। তার চেহারাতে অসীম তেজ, দীর্ঘ তপবলে একমাত্র এমন জ্যোতির্ময় তেজ প্রস্ফুটিত হয় মানবদেহ থেকে। ইনি নিশ্চয়ই কোনো সাধারণ পুরুষ নন। হাতের দণ্ড লুমোর দিকে তুলে ধরে দৃঢ় স্বরে নির্দেশ করলেন সেই ব্যক্তি। ছেড়ে দাও, ও নিরপরাধ। লুমো রাগে ফেটে পড়ল। তার সমস্ত শরীর যেন আস্ত আগ্নেয়গিরি। লুমোর ক্রোধ যেন সব শুভ কিছুকে পুড়িয়ে ভস্ম করে দেবে। না, আমার জঙ্গলের দিকে যে হাত বাড়াবে তার একই পরিণতি হবে। আমি তোমায় আদেশ দিচ্ছি, মাতা লুমোর নামে তুমি একে ছেড়ে দাও। এই বলে আমার প্রাণ রক্ষাকারী সেই সিদ্ধ পুরুষ লুমোর শরীরে একটা নীল তরল নিক্ষেপ করল। নীল সেই তরলটা লুমোর শরীরে অ্যাসিডের মতো প্রতিক্রিয়া তৈরি করল। সঙ্গে সঙ্গে তীব্র কান ফাটানো চিৎকারে সাপের গা থেকে যেমন খোলস ছেড়ে যায়, লুমো ঠিক তেমনই মানবী রূপের খোলস ছেড়ে বেরিয়ে এলো। সামান্য একটা জামার মতো নিজের গায়ের চামড়া খসে পড়ে যাচ্ছে লুমোর। নারীরূপী খোলস ছেড়ে বেরিয়ে এলো এক নাগিনী, ভয়ঙ্কর এক নাগিনী। তার সারা শরীর শ্যাওলা বর্ণ, কিন্তু চকচকে। শুধু চোখ দুটো সেই আকাশী নীলের ওপর কালো উজ্জ্বল মণি। সেই চোখ দুটোই বলে দিচ্ছে, ও লুমো। লুমোরূপী নাগিনী মস্ত ফনা তুলে উঠে দাঁড়িয়েছে। তার মাথা স্পর্শ করেছে পাইন বনের শীর্ষ প্রান্তকে। সুতীব্র বেগে একসময় নাগিনীর ফনা নেমে এলো আমাকে গ্রাস করতে, কিন্তু ওর গতিবেগের চাইতেও তীব্র বেগে লামার মন্ত্র বলে নিক্ষেপিত বজ্র আঘাত হানল নাগিনীর মস্তকে। লুমোরূপী নাগিনী সঙ্গে সঙ্গে আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে ধেয়ে গেল সেই লামার দিকে। কিন্তু লামার সিদ্ধির কাছে ওর সব আস্ফালন বৃথা। লামার মন্ত্রের ভাষা আমি জানি না, তবে এটুকু বুঝতে পারছিলাম যে উনি তিব্বতীয় ভাষায় কোনো দেবীকে আহ্বান করছেন। তখনও আমার শ্রবণ শক্তি যতটুকু কার্যকরী ছিল, তাতে আমি বারবার লুমো শব্দটাই শুনতে পাচ্ছিলাম। আর আশ্চর্য হয়ে দেখছিলাম, যতবার লুমো নিজের নাম শুনছিল ততবার যেন মারাত্মক রাগে ছটফট করছিল। লুমো আবার আমার দিকে ফনা তুলে এগিয়ে এলো। ওর ফনা নেমে এলো আমার মুখের ওপরে। লামা তখনও উচ্চ স্বরে মন্ত্রপাঠ করে চলেছেন। তার হাতের সেই ঘণ্টা আরো জোরে জোরে শব্দ করে বাজছে। লুমো ওর সরু লকলকে জিভটা ঢুকিয়ে দিয়েছে আমার মুখের ভিতরে। ও শুষে নিচ্ছে যেন আমার প্রাণের উষ্ণতা। হঠাৎই এক বিষম আলোয় চোখ মেলে দেখি লামা নীল সেই তরলটা ছুঁড়ে দিয়েছেন লেকের জলের ওপরে। আশ্চর্য, সেই আলোতে হঠাৎ দেখতে পেলাম এক মায়াবী দেবীকে। দেবীর পট যেন স্পষ্ট ভেসে আছে
লেকের স্বচ্ছ জলের ওপরে। লুমো প্রাণ ফাটা চিৎকার করে নাগিনী থেকে আবার রূপান্তরিত হয়ে গেছে মানবীতে। যে খোলস খুলে গিয়েছিল, না জানি কোন মন্ত্র বলে আবার যেন ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে মানবী রূপে। ওর ফনা এখন যেন ওকেই বন্দি করে রেখেছে। লামা নতমস্তকে দেবীকে প্রণাম জানালেন। জলের ওপর থেকে দেবীর পট মুছে গিয়ে তৈরি হলো সাংঘাতিক একটা ঘূর্ণি। সেই ঘূর্ণি বন্দিনী লুমোর চুল ধরে টেনে তাকে ডুবিয়ে নিয়ে গেল জলের অতল রহস্যের গহ্বরে। এত কিছুর পরও আমার মনে হয় হেরে গেলাম জীবনযুদ্ধে। এই হয়তো ছিল আমার শেষ সংগ্রাম। আমার শরীর শীতল থেকে শীতলতর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যেন ওই তরলের মতো নীল হয়ে যাচ্ছি। আমি হয়তো সত্যি থেকে যাব দোদুল্যমান ইহলোক ও পরলোকের মহাশূন্যে, বন্দী হয়ে, লুমোর গোলাম হয়ে। সেই বিভীষিকার পর এক টানা 10 দিন জ্ঞানহীন অবস্থায় থাকি। অবশ্য সবটাই আমার বন্ধু কাম বিজনেস পার্টনার অখিলেশের কাছে শোনা। সবটা অখিলেশ বলতে পারেনি। আসলে সবটা জানতে পেরেছিলাম এই শতাধিক পুরনো মঠের প্রধান লামার কাছে। পুলিশ নিজেদের মতো করে আমার খোঁজ চালালেও অখিলেশ তাতে নিশ্চিন্ত হতে পারছিল না। ও এই গ্রামে এসে অনেক খোঁজ খবর করে, কিন্তু কেউ তেমন কিছু বলতে পারেনি ওকে। বরং বলা ভালো, আমি ওই জঙ্গলে ঢুকেছি আর তারপর আমার আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে গ্রামের লোকেরা এক প্রকার অখিলেশকে এড়িয়েই যাচ্ছিল। বেচারা আমার বন্ধু যখন প্রায় নিরুপায় হয়ে এই মঠের বারান্দায় এসে বসে প্রচুর মানসিক ক্লান্তি নিয়ে, তখনই ভাগ্যক্রমে মঠের প্রধান লামার চোখেও পড়ে যায়। লামার দিব্য দৃষ্টি অখিলেশের মানসিক অস্থিরতা জরিপ করতে একটুও ভুল করে না। প্রধান লামা আমার নিখোঁজ হওয়ার সবটা শোনেন। তারপর উনি অখিলেশকে জিজ্ঞাসা করেন, তোমার বন্ধু ওই জঙ্গলে কি উদ্দেশ্যে গিয়ে থাকতে পারে বলে তুমি মনে করো? আমি সেটা ঠিক বলতে পারবো না, তবে আমরা তো হন্টেড ডেস্টিনেশনে ট্যুর করাই। হতে পারে ওই জঙ্গলটা ওর মনে হয়েছে একটা পোটেনশিয়াল ডেস্টিনেশন। কিন্তু তোমার বন্ধু ওই জঙ্গলের সেই মর্মভেদী ইতিহাস কি করে জানতে পারল? সে না জেনেই যখন ওখানে প্রবেশ করেছিল, তার মানে লোককে প্রতারণা করে নিজের ব্যবসায়িক লাভের স্বার্থেই সে ওখানে মিথ্যে সাজাতে গিয়েছিল। জঙ্গলকে মিথ্যে অপবাদ দিয়ে নিজের লোভের ঝুলি ভরে নেওয়ার উপায় করতে গিয়েছিল। মানে আমি ঠিক বুঝলাম না। না না, আমরা কোনো ইতিহাস মানে মানে ব্যাপারটা বলি আপনাকে, যারা এইসব ট্যুর প্যাকেজ নেন তারাও জানেন এগুলো সত্যি নয়, জাস্ট একটা তৈরি করা অ্যাম্বিয়েন্স, জাস্ট ফর ফান। মানে ওই অ্যামিউজমেন্ট পার্কে পয়সা দিয়ে টিকিট কেটে লোকে রোমাঞ্চ উত্তেজনা উপভোগ করে, অনেকটা সেই একই ধাঁচের। বেশ, তাই যদি হয়, তুমি যদি সত্যি বলো, তাহলে চিন্তা নেই, তোমার বন্ধুকে আমি ফিরিয়ে আনবো। এরপর লামাকে অনেক প্রশ্ন করেও অখিলেশ আর কিছুই জানতে পারেনি। শুধু লামা এই বলে তাকে আশ্বস্ত করেছিলেন, আমি ওকে উদ্ধার করব। যেদিন লুমোর সঙ্গে বিষম এক অলৌকিক শক্তির লড়াই লড়ে লামা আমাকে বাঁচিয়ে এই মঠে আনেন, সেদিন অমাবস্যার ঠিক আগের রাত ছিল। আমাকে যখন উদ্ধার করেন তখন আমি হাইপোথার্মিয়ায় আক্রান্ত। সেই মুহূর্তেই অখিলেশ আমাকে শিলিগুড়ি নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দিতে চাইলেও লামা অভয় দেন এবং জানান যে কোনো ডাক্তার বুদ্ধি আমার অবস্থার উন্নতি করতে পারবে না, বরং ভরসা রেখে আমাকে তাঁর হাতেই ছেড়ে দিতে হবে। অখিলেশ তাই করেছিল। তারপর দীর্ঘদিন ধরে বিশেষ জড়িবুটি আর প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে লামা আমার শরীরের স্বাভাবিক তাপমাত্রা ফিরিয়ে আনেন। এখন আমি দুর্বল কিন্তু জীবিত, পুরোপুরি সুস্থ নই, কিন্তু বেঁচে থাকার অপার সম্ভাবনা আছে। নিজের জ্ঞান ফিরে পেয়ে সর্বপ্রথম লামার কাছে জানতে চেয়েছিলাম, আমার সাথে কি হয়েছে, কেন হয়েছে এসব, কেন?
তোমার সাথে কি হলো, কেন হলো, এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে তোমাকে জানতে হবে লুমোর সঙ্গে ঘটে যাওয়া চরম মর্মান্তিক কাহিনীটা। লুমো? হ্যাঁ হ্যাঁ, লুমো। কে কে ছিল লুমো? কে ছিল সেই বিভীষিকাময়ী নারী? কে কে ছিল? বহু বছর আগে এক বাবা মেয়ের সুখের সংসার ছিল ওই জঙ্গলে। মেয়ে ছিল মা হারা, বাবার চোখের মণি। একে তো গ্রাম, তারপর এমন দুর্গম পাহাড়। গ্রামের গরিব মানুষেরা চা বাগানে শ্রমিকের কাজ করে বা কিছু ভুট্টা চাষ করেই দিন গুজরান করত। অসুখ বিসুখ, রোগ বালাই হলে ওষুধ খাওয়া, ডাক্তার বুদ্ধি করা, এসব ওরা জানতই না। সেই মেয়ে আর তার বাবাই ছিল গরিব গ্রামবাসীদের ভরসা। তারা সেই অর্থে শিক্ষিত ছিল না, কিন্তু ছোট থেকে প্রকৃতির কোলে বড় হয়ে ওঠার দরুন গাছগাছরা শেকড় বাকড় থেকে কিভাবে ওষুধ তৈরি করতে হয়, কোন রোগে কোন ওষুধ কাজে দেবে, সেসব তারা খুব ভালোই জানত। আসলে ওটা ওদের বংশ পরম্পরায় রক্তের ধারায় প্রবাহিত হয়ে ওদের ধমনীর মধ্যে মিশে গিয়েছিল। ওরা জঙ্গলের সম্পদের কোনো ক্ষতি না করে ওখানকার সাপেদের বীজ থেকে নানান ওষুধ তৈরি করত, যা অনেক কঠিন ব্যাধির নিরাময় ছিল। আর ওদের এই বিদ্যে দ্বারা ওরা বাবা মেয়েতে শুধু মানুষের সেবাই করে গেছে। বনের গাছ গাছালি, পশু প্রাণী সবকিছুর প্রতি বাবা মেয়ের ছিল একটা আত্মিক টান। শুধু তাই নয়, ওরা তিব্বতী দেবী লুমোর বিশেষ কৃপাধন্য ছিল। তাই তো যখন কন্যা সন্তান জন্মায়, তখন দেবীর নামে তার নাম রাখে লুমো। লুমো দেবীর নামে যার নাম, সে কিভাবে কিভাবে এমন নির্মম পিশাচিনী হতে পারে? প্রকৃতি মায়ের কোলে বেড়ে ওঠা লুমো ছিল বড্ড সহজ সরল। ভালোবাসা, বিশ্বাস ছাড়া পৃথিবীর আর কোনো কিছুর সঙ্গে তার পরিচয় হয়নি। খারাপ রিপুগুলোর সঙ্গে লুমোর কোনো সংযোগই ছিল না। তাহলে কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ, বলছি। গ্রাম তখন একটু একটু করে ছোট ছোট পায়ে গুটি গুটি এগোচ্ছিল নতুনত্বের দিকে। গ্রামে বহিরাগতরা এসে নতুন নতুন ব্যবসা কাজের সন্ধান দিতে শুরু করলো পাহাড়ি মানুষগুলোকে। চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসার নতুন পথের আলো যেন সবাই দেখতে পাচ্ছিল। ঠিক তেমনই একদল আসে এই গ্রামে। তারা লোকেদের বোঝালো যে এই গ্রামের লাগোয়া জঙ্গল হচ্ছে সম্পদের ভাণ্ডার। এই জঙ্গলের কাঠ বাজারে বহুমূল্য। এখানের গাছ গাছরা থেকে দারুণ সমস্ত ওষুধ তৈরি হবে, যা মানুষের হিতে ব্যবহার হবে। এই সূত্রেই লুমো আর তার বাবার সঙ্গে এদের আলাপ ঘটল। ওরা বুঝল এই জঙ্গল থেকে লাভ উৎপাদন করতে হলে এই বাবা মেয়ের জ্ঞানের সাহায্য অপরিহার্য। আর ওরা এও বোঝে যে গ্রামের লোকেদের ওপর লুমো আর তার বাবার প্রভাব বিস্তর রয়েছে। ওরা লুমো আর তার বাবাকে বোঝায় যে ওরা যা করবে তাতে জঙ্গলের সকল প্রাণীদের কোনো রকম কোনো ক্ষতি না করেই করবে। তাছাড়া যখন লুমোর বাবা দেখল গ্রামের লোকেরা কাজ পাবে, তারা কিছু উপার্জন করবে, তখন সেও ওই বহিরাগতদের সমর্থন করে। তারপর? প্রথমে তো সব ঠিকই ছিল। লুমো ওদের সাহায্য করত, নানা রকম গাছ শেকড় থেকে ওষুধ বানানোর পদ্ধতি বাতলে দিত। কিন্তু তারা তো সেই আশায় এখানে আসেনি। ওরা ছিল মানবরূপী পিশাচ। ওরা এসেছিল এই জঙ্গলের নানা বিষধর সাপের বিষ নিয়ে মারাত্মক মাদক তৈরি করার উদ্দেশ্যে। লুমোর নবযৌবনের উদ্দীপনায় ভরপুর হৃদয় তখন প্রেমে অন্ধ। সে পিশাচদের দলের সর্দারের প্রেমে তখন বুদ্ধিভ্রষ্ট। কথিত ছিল
দেবী লুমোর বিশেষ আশীর্বাদে লুমোদের পরিবার সমস্ত বিষধর সর্পকে বশ করে তাদের বিষ বের করতে পারত। আর দেবী তাদের পরিবারের কাছে গোপন এক বিদ্যা রেখে যান, যার দ্বারা ওরা বিষ থেকে এমন এক মহা ঔষধি তৈরি করতে পারত যা মানব ইতিহাসে বর্ণিত যে কোনো রোগের নিরাময় করতে পারত। কিন্তু এরই সঙ্গে দেবী তাদের ওপর এক গুরু দায়িত্ব দেন সেই বিদ্যা গোপন রাখার। কারণ প্রয়োগ নীতি পাল্টালে সেই সঞ্জীবনী বিধ্বংসীকারী গরলে পরিণত হবে। কিন্তু নবযৌবনপ্রাপ্ত লুমো সেই গোপন বিদ্যা সেই পাপিষ্ঠদের সর্দারকে জানিয়ে দেবীর নির্ধারিত প্রথা ভঙ্গ করল। যখন তার বাবা সবটা জানতে পারলেন আর লুমো নিজের জীবনের সবথেকে বড় ভুলটা বুঝতে পারল, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। গোপন বিদ্যার পুঁথি ওই পাপিষ্ঠদের হাত থেকে রক্ষা করতে লুমোর বাবা প্রাণপণ ওদের সাথে যুদ্ধ করে। কিন্তু নরপিশাচরা লুমোর বাবাকে বলপ্রয়োগে বিষ পান করিয়ে দেয় সেই পুকুরের সামনে। ওই অবস্থায় বাবা আর মেয়ে দেবী লুমোকে আহ্বান করতে থাকে। দেবী লুমোকে? উনি কি এসেছিলেন? দেবী লুমো হলেন তিব্বতী নাগ দেবী। তার নানা অলৌকিক ক্ষমতা রয়েছে। দেবী দেখা দেন সেই পুকুরের জলের ওপরে, যেখানে আমি এক দেবীর পট দেখেছিলাম। হ্যাঁ, সেই একই জায়গা। দেবীর রোষাগ্নির দাবানলে জঙ্গলের সঙ্গে সব পুড়ে ছারখার হয়ে যেতে লাগল। দেবী মানবী লুমোকে অভিশাপ দেন যে সে আধা মানবী আর আধা নাগিনী হয়ে অনন্তকাল এই জঙ্গলে বন্দী হয়ে থেকে যাবে। ওর মুক্তি হবে না। কিন্তু তার বাবার কোমল হৃদয়ের করুণ আকুতি দেবীকে নরম করে। লুমোর বাবা মেয়ের জন্য ক্ষমা প্রার্থনা করলে দেবী জানান যে অভিশাপ তো তিনি ফেরাতে পারবেন না। কিন্তু লুমো যদি দেবীর ওপর বিশ্বাস রেখে এই জঙ্গল আর তার প্রাণীদের রক্ষা করে যায়, তাহলে কোনো এক সময় কোনো পিতৃহৃদয়ের স্নেহের পরশে সে ঠিকই পরিত্রাণ পাবে। এই বলে দেবী সেই পুঁথি আর লুমোকে চুল ধরে টেনে জলের তলায় নিয়ে যান। লুমো যদি বন্দি থাকবে, তাহলে সেই রাতেও জঙ্গল থেকে বেরোলো কি করে? আর আমার দোষটা কি? লুমো অভিশপ্ত হলেও দেবীর আশীর্বাদ প্রাপ্ত। প্রতি পূর্ণিমায় সে জঙ্গল থেকে বেরোতে পারে। সেই ঘটনার পর থেকে এই জঙ্গলে কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে এলে আর ফিরতে পারেনি। লুমো তন্ত্র বলে সবাইকে অর্ধ মানব অর্ধ সাপে পরিণত করে তাদের উষ্ণ জীবনী শক্তি শুষে নিয়ে ঠান্ডা সরীসৃপে পরিণত করে নিজের গোলাম বানিয়ে নিজের সঙ্গে ওই পুকুরের জলের তলায় বন্দি করে রাখে। লুমো জানতে পারে এই জঙ্গলের নামে তুমি মিথ্যে পরিবেশ তৈরি করে ব্যবসায়িক মুনাফা তোলার চেষ্টা করছিলে, তাই সে তোমাকেও রেয়াত করেনি। কিন্তু যখন আমি তোমার বন্ধুর কাছে তোমাদের ব্যবসার আসল ব্যাপারটা জানলাম, তখন বুঝলাম যে তুমি নির্দোষ। তোমাকে বাঁচানো উচিত। গত বুদ্ধ পূর্ণিমায় আমি মহান লামার সঙ্গে পুকুরিতে গিয়ে দেবী লুমোর কাছে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আর লুমোকে স্মরণ করে বলি, তুমি মুক্ত হও, তুমি স্নেহময় পিতার কোলে ফিরে যাও। পূর্ণিমার এক সপ্তাহ পর বাড়ি ফিরছে। সকাল সকাল অখিলেশ গাড়ি নিয়ে চলে এসেছিল। জানতে পারি বুদ্ধ পূর্ণিমার রাতে আমি মেয়ের বাবা হয়েছি। আমার মেয়েও নাকি জন্মের পর বিষম এক লড়াই চালিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছে। ওরা আমায় জানায়নি, কারণ আমার শরীর মন কোনোটাই সেই ট্রমা কাটিয়ে উঠতে তখনও পারেনি। ফোনে এখনো টাওয়ার নেই। নেটওয়ার্ক এলে আগে বনানীকে কল করব। প্রসব যন্ত্রণা থেকে মেয়ের মরণ বাঁচনের লড়াইয়ে সবটাই ও একা ছিল, যদিও আমার সঙ্গে থাকার কথা ছিল। আরে আরে টাওয়ার এসেছে। বনানী কলিং।
হ্যালো। আরে কাঁদছো কেন? আমি আসছি তো, এবার দেখো সব ঠিক হয়ে যাবে। আমার মেয়ে বর্ন ফাইটার। এবার এবার আমাদের ভালো থাকার দিন। কাল সকালের মধ্যে আমি বাড়ি ফিরছি। আচ্ছা আচ্ছা, তুমি তাড়াতাড়ি মেয়ের পিকচার সেন্ড করো তো, আর না দেখে থাকতে পারছি না। তাড়াতাড়ি পাঠাও। টুং টুং করে হোয়াটসঅ্যাপে মেয়ের ছবি ঢুকছে। আহা, একেবারে ছোট্ট, মায়া ভরা। বাবা, মহারানী এই ছবিটাতে মস্ত বড় হাই তুলছেন। এটাতে আবার চোখ টিপে ঠোঁট ফুলিয়ে কাঁদছে। এই তো, কিন্তু এইটা, এই ছবিতে স্পষ্ট তাকাচ্ছে, কিন্তু চোখ দুটো, চোখের সাদা অংশ সাদা নয়, আকাশী নীল, আর তার উপর কালো কুচকুচে এক জোড়া মণি। এতক্ষণ আপনারা শুনলেন লেখিকা জয়িত্রী রায় রহমানের কলমে একটি গল্প, পাহাড়ি আতঙ্ক। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।